ভারত প্রেসারে থাকলে আমি কনসার্ন কেন? আমি তো ভারতের ব্যাপারে কনসার্ন হতে পারি না। আমি একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ, ভারত একটি দেশ ছোট বড় হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি হয়, তখন সেটি বাইলেটারাল চুক্তি হয়, ট্রাইলেটারাল চুক্তি হয়, মাল্টিলেটারাল চুক্তি হয়। এই যে বর্তমান প্রধানমন্ত্রী যিনি ভারতে গিয়েছেন ১০ টি সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়েছে। ১০ টি। হয়তো এই তথ্যটি হয়তো অনেকের কাছে নাই। আমি আপনাকে বলছি ১০ টি সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়েছে। তার মধ্যে রেলপথ এটি একটি। শুধু পার্লামেন্টে যিনি গৃহপালিত অপোজিশন পার্টির প্রধান জি.এম. কাদের সাহেব উনি পার্লামেন্ট দাঁড়িয়ে বলেছেন। কি বলেছেন? যে ভারতের সাথে যে চুক্তিগুলো হচ্ছে এটা ওনারা নিজেরাও জানেন না। তো সুতরাং আপনি একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র যখন চুক্তি হবে, এই চুক্তি যদি আপনি গোপনে করেন, এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। ভারতের সাথে কি আওয়ামী লীগের কোন চুক্তি হতে পারে? ভারতের সাথে কি আপনার কি বলে যে বাংলাদেশ টু ভারত এরই চুক্তি হতে পারে। আপনারা হয়তো ভুলে গেছেন যে একজন সরকারি কর্মকর্তাকে যদি তার দুর্নীতির বিষয়ে কোন তদন্ত করতে হয়, ওই সংশ্লিষ্ট অফিসের প্রধানের অনুমতি লাগবে। এই মর্মে একটা আইন পাস করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে দুর্নীতি দমন করার ক্ষেত্রে আপনি দুর্নীতি দমন কমিশনও কোন স্টেপ নিতে পারবে না। অথবা কোন মিডিয়াতে যে ট্রায়াল গুলো হচ্ছে এগুলো মিডিয়ার মানে বলা যায় যে আমি ব্যক্তিগত মিডিয়া অনেক পজিটিভলি কিছু কাজ করার চেষ্টা করছে। যেহেতু মিডিয়া পূর্বাপরই করে হয়তো সেই উদ্যোগেই তারা গ্রহণটা করেছে। এখানে অনুমতি লাগবে অর্থাৎ কারাপশন করতে গেলে অনুমতি লাগবে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। তার মানে যিনি মূল ব্যক্তি উনি যদি কারাপশনের সাথে জড়িত হন তাহলে ওনার অফিসের অন্যান্য যারা আছেন তার অনুমতি উনি দিবেন না। এটা তো খুব স্বাভাবিক। যার ফলে বিচার ওই যে যেটা বলা হয় যে শুধুমাত্র কারাপশন এবং দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ হয়েছে বিষয়টা এরকম নয়। আপনি বাস্তবিক পক্ষে দেখবেন যে একটা বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে। এই বিচারহীনতার কারণেই মানুষ কিন্তু এই সুযোগগুলো পেয়েছে। যার ফলে আরো করাপশন করতে কেউ ভয় পায় না। আরেকটি কথা দর্শক বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেটা ফরাজ সাহেব কিন্তু খুব আ আমি মনে খুব ইন্টেলিজেন্টলি বক্তব্যটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তদন্তকর্মী তদন্ত সংস্থা তারা যদি এমব্রেসিং ফিল করে তো উনারা কোয়েশ্চেন করতে পারেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা পর্যায় থেকে যদি এই জাতীয় মন্তব্য আসে, ডেফিনিটলি যারা তদন্ত করবেন তারা কিন্তু তার সাবঅর্ডিনেট। সঙ্গত কারণে তারা কিন্তু সেখানে প্রভাবিত হন এবং আল্টিমেটলি বিচার সেদিকেই অগ্রসর হয়। তার বাস্তব উদাহরণ যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেন যে, এতিমের টাকা চুরি করেছে ৳২ কোটি টাকা। তো সঙ্গত কারণে উনি তার আয় পেয়েছেন বিচারালয় থেকে। সুতরাং উনি কতটুকু চুরি করেছেন, কতটুকু আত্মসাৎ করেছেন এটা বাংলাদেশের মানুষ জানে। আমার মনে হয় সম্মানিত দর্শক শ্রোতা তারা হয়তো উত্তর পেয়েছেন। আমার একটা জায়গায় খুবই কনসার্ন হয়েছি আমি। সেটি হচ্ছে ফরাজ সাহেব বলেছেন যে ভারত প্রেসারে আছে। আমি আসলে ভারত নিয়ে কিন্তু এখানে আলোচনার জায়গাটায় আপনি এই কথাটা বলেছেন ভারত প্রেসারে থাকে, ভারত প্রেসারে আছে। ভারত প্রেসারে থাকলে আমি কনসার্ন কেন? আমি তো ভারতের ব্যাপারে কনসার্ন হতে পারি না। আমি একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ, ভারত একটি দেশ ছোট বড় হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি হয়, তখন সেটি বাইলেটারাল চুক্তি হয়, ট্রাইলেটারাল চুক্তি হয়, মাল্টিলেটারাল চুক্তি হয়। এই যে বর্তমান প্রধানমন্ত্রী যিনি ভারতে গিয়েছেন ১০ টি সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়েছে। ১০ টি। হয়তো এই তথ্যটি হয়তো অনেকের কাছে নাই। আমি আপনাকে বলছি ১০ টি সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়েছে। তার মধ্যে রেলপথ এটি একটি। সুতরাং এরকম আছে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক অনেকগুলো বিষয় আছে। এটা হয়তো আরো ডিটেইলস আমরা জানতে পারব। আমার কথা হচ্ছে ভারুন চিকেন নেকের কথা বলেছেন, সেভেন সিস্টার এর কথা বলেছেন, অরুণা প্রদেশের কথা বলেছেন, দ্যাট ইস ডিফারেন্ট থিং। আমার মূল বক্তব্য হচ্ছে একটা দেশের সাথে যখন চুক্তি হবে, এই চুক্তিগুলো সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এই জনগণকে আপনি কিভাবে অবহিত করবেন? সেটা পার্লামেন্টে। আপনি কিছুদিন আগে পার্লামেন্টে যিনি গৃহপালিত অপোজিশন পার্টির প্রধান জি.এম. কাদের সাহেব উনি পার্লামেন্ট দাঁড়িয়ে বলেছেন। কি বলেছেন? যে ভারতের সাথে যে চুক্তিগুলো হচ্ছে এটা ওনারা নিজেরাও জানেন না। তো সুতরাং আপনি একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র যখন চুক্তি হবে, এই চুক্তি যদি আপনি গোপনে করেন, এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। এটি কেন করছেন? কারণ জনগণের প্রতি আপনার কোন দায়বদ্ধতা নাই। জনগণের প্রতি যদি আপনার দায়বদ্ধতা থাকতো, জনগণের প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকতো, জনগণের ভোট নিয়ে যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতেন, তখন কিন্তু আপনার দায়বদ্ধতা তৈরি হতো। আপনার তো সেটা হয় নাই। যার ফলে এই অনেকগুলো কথা আমরা শুনেছি বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের। স্বামী-স্ত্রীর সম্পর্ক, ভারতকে বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, "ভারতকে যা দিয়েছি, এটা আজীবন তারা কি এমন দিয়েছেন? অর্থাৎ ভারতের সাথে কি আওয়ামী লীগের কোন চুক্তি হতে পারে? ভারতের সাথে কি আপনার কি বলে যে বাংলাদেশ টু ভারত এরই চুক্তি হতে পারে। এখন দেখুন আপনি এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে এগুলো আসলে সত্যের অপলাপ করা। ১৯৭৭ সালে একটি কথা বলি, যেটা আজকে বলা হচ্ছে। দেখুন 1977 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন ফারাক্কা চুক্তি হয়েছিল। এটা ফরহাদ হোসেন সাহেব অনেক
সিনিয়র মানুষ, বিজ্ঞ মানুষ, উনি জানবেন এই তথ্যটি। আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন। 1977 একটা কন্ট্রাক্ট চুক্তি হয়েছিল, পানি চুক্তি, যেটা হিস্যা দেওয়ার কথা। অর্থাৎ শুষ্ক মৌসুম অথবা বর্ষা মৌসুম, অর্থাৎ ৩৫,৫০০ কিউসেক পানি ভারতকে দিতে হবে। এই মর্মে একটা চুক্তি হয়েছিল, যেটা একটা গ্যারান্টি ক্লজ ছিল। এবং এই গ্যারান্টি ক্লজটা নিয়ে তৎকালীন সময়ের প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি কিন্তু জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে এটি উত্থাপন করেছিলেন এবং বিশ্বের সকল রাষ্ট্র এটি সমর্থন করেছিলেন এবং ভারত সেই অনুযায়ী কিন্তু হিস্যা দিতেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র, শুধু ভারতের সাথে আমরা ক্ষুদ্র রাষ্ট্র, ভারত বৃহৎ রাষ্ট্র, পৃথিবীতে একমাত্র এক্সাম্পল এটি নয়। পৃথিবীর অনেক এক্সাম্পল আছে যেখানে ক্ষুদ্র এবং বৃহৎ রাষ্ট্রের সাথে নেইবার আছে, বর্ডার আছে, বৃহৎ একটা অংশ রয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, অর্থাৎ যদি ডিপ্লোমেসিতে আপনি ৩টি শব্দ ব্যবহার করা হয়ে থাকে, একটি হচ্ছে হার্ড পাওয়ার, একটি হচ্ছে সফট পাওয়ার, আরেকটি হচ্ছে স্মার্ট পাওয়ার। আমি যদি খুবই শক্তিশালী হই, তাহলে আমি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি একটা হার্ড পাওয়ার প্রয়োগ করব। যেহেতু বাংলাদেশ শক্তিশালী নয়, সুতরাং বাংলাদেশকে কি সফট পাওয়ার ব্যবহার করবেন? অর্থাৎ নতজানু নীতি ব্যবহার করবেন? নো। আপনি হার্ড এবং সফট এর মাঝামাঝি পর্যায়ে গিয়ে আপনি তার সাথে জেন্টলম্যান একটা এগ্রিমেন্ট রাখবেন, অর্থাৎ উইন উইন সিচুয়েশন। এই উইন উইন সিচুয়েশন তখনই তৈরি হয় যদি আপনি পলিটিক্যাল লিগ্যাসি থাকে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের যদি পলিটিক্যাল লিগ্যাসি না থাকে, তাহলে ডিফ্যাক্টো পলিটিক্সে পাওয়ারটা কিন্তু অন্য হাতে চলে যায়, যেটা বর্তমান বাংলাদেশে হয়েছে। যার ফলে বর্তমান সরকারের পক্ষে আপনি উইন উইন সিচুয়েশন করে কোনো চুক্তি করা সম্ভব নয় যেটি বাংলাদেশের স্বার্থ উদ্ধার হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এবং অতীতের যে দৃষ্টান্তগুলো আমরা দেখেছি, সেই দৃষ্টান্ত আমাদের কাছে খুব সহজেই অনুমেয় যে বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে চুক্তিগুলো বর্তমান সরকার করবেন এবং যে সমঝোতা স্মারক 10টা ক্ষেত্রে হয়েছে, এটা আমাদের সময়ের ব্যাপার। খুব শীঘ্রই হয়তো এই বিষয়ে বিশদ আমরা জানতে পারবো। আমার যে মূল বক্তব্য সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে স্বাধীনতার পরেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল। অনেকগুলো রাষ্ট্রপ্রধান তখন দায়িত্ব পালন করেছেন এবং বিশেষ করে আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, যেটি 1977 এর কথা বলছি। আপনারা ফরহাদ হোসেন সাহেব এটাও জানবেন যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন এই যে ফারাক্কা চুক্তির জন্য একটি লং মার্চ করেছিলেন এবং লং মার্চ করার পরিপ্রেক্ষিতে জনগণ যখন এই জিনিসটি ডিমান্ড করেছে, তখন কিন্তু ওই সময় রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 1977 এ কিন্তু এই চুক্তিতে করতে ভারত তখন বাধ্য হয়েছিল। কারণ উনি সেই জিনিসটি করতে পেরেছিলেন, সক্ষম ভাবে করতে পেরেছেন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? এই 1977 এর যে গ্যারান্টি ক্লজটা পানি চুক্তির, এই ফারাক্কা চুক্তির, এটি হোসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, এই গ্যারান্টি ক্লজটা উঠে দিলেন। অর্থাৎ এখন আর এই গ্যারান্টি ক্লজটা নাই। কেন? কারণ আপনি যখনই নতজানু কোন পরিস্থিতিতে পড়বেন, তখন সঙ্গত কারণে আপনাকে অনেক কিছু দিতে, স্বীকৃতি জানাতে হবে, সম্মতি দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটা দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, সার্বভৌমত্ব কিন্তু ২ টা জিনিসে আপনাকে অক্ষুণ্ণ রাখতে। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। আমি এক্সটার্নাল শক্তিশালী হব তখনই যদি ইন্টারনালি আমি সার্বভৌমতা আমার শক্তিশালী হয়। অর্থাৎ ইন্টারনাল সার্বভৌমত্ব শক্তিশালী তখনই হয় যখন জনগণ আমাকে সমর্থন দেয়। যখন জনগণের মতামতের প্রেক্ষিতে আমি রাষ্ট্র ক্ষমতায় আছি। সেটি আমি ভালো করি অথবা মন্দ করি। সুতরাং এই শক্তি আমার লাগবে, যেটি বর্তমান সরকারের কাছে নাই। যার ফলশ্রুতিতে আভ্যন্তরীণ শক্তি যদি না থাকে, আপনি অপরাপর রাজনৈতিক দলের সাথে যদি ঐক্য না থাকে, অপরাপর রাজনৈতিক দলের সাথে যদি আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে, একভাবে যদি আপনি চলার চেষ্টা করেন, তাহলে ভবিষ্যৎ মানে পরবর্তীতে আভ্যন্তরীণ বিষয়ের গণ্ডি পেরিয়ে আপনি যদি বাইরের শক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে যান, সঙ্গত কারণে আপনাকে সেই গুরুত্ব আপনি দিবে না এবং ভারত সেই গুরুত্ব আপনাকে দেয় নাই। ভারত গুরুত্ব দিচ্ছে এই কারণ তার নিজের স্বার্থের জন্য। দুটি স্টেজে এই যে রেল লাইন স্থাপন করা হবে এবং আপনি লক্ষ্য করবেন যে আপনি বলেছেন যে আপনি ভারতে আপনি যান হচ্ছে রেল লাইন ধরে অথবা বিমানে। আপনি দেখে মিটার গেজ একটা আছে রেল লাইন, আরেকটা হচ্ছে বর্ডার গেজ। এই ভারত যে সম্পর্কটা করছে রেল লাইনের ক্ষেত্রে, এটা বর্ডার গেজ শুধুমাত্র পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ ভারতের উত্তর এবং আপনার পূর্বাঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে ভারত থেকে আপনার পণ্য সহজে আনা নেওয়ার জন্য এই চুক্তিটা কিন্তু হচ্ছে। এটা ভারতেরই স্বার্থ। আমি জানি না বাংলাদেশের এখানে স্বার্থ কি এবং কিভাবে এটি উত্থাপিত হবে এবং পার্লামেন্টে এই ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। পার্লামেন্টের অপোজিশন পার্টি এই জিনিসটি জানে না এবং আপনি যদিও গৃহপালিত অপোজিশন তারাও জানে না, তারাও এটা উল্লেখ করেছেন। আর জনগণ তো জানি নাই। যেকোনো চুক্তি হওয়ার আগে জনগণকে আপনি এই ব্যাপারে অবহিত করতে হবে। অর্থাৎ রাষ্ট্র কোনো ব্যক্তির নয়, রাষ্ট্র কোনো গোষ্ঠীর নয়, রাষ্ট্র হচ্ছে সকল জনগণের। এই রাষ্ট্রের মালিক সকল জনগণ। একটা সাধারণ জনগণ পর্যন্ত আপনাকে কোশ্চেন করতে পারে। এই চুক্তির বিপক্ষে উনি অবস্থান করতে পারে। এই চুক্তির ব্যাপারে আপনাকে কোশ্চেন তৈরি করতে পারে। কিন্তু সেই সুযোগগুলো আপনি না দিয়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্রে যে চুক্তি করছেন, সুতরাং এটি মানুষকে হিডেন রেখে, মানুষকে পর্দার অন্তরে রেখে এটি কখনই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনবে বলে আমি ব্যক্তিগত মনে করি না। যদি বয়ে আনে তাহলে আমি মনে করব আমি ধন্য এবং সেটি সাধুবাদ জানাবো।